নমস্কার। ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা যে আদিবাসী এমএলএ এমপিদের কাছে মাস ডেপুটেশনের যে কর্মসূচি আমরা গ্রহণ করেছিলাম, আজকে গোটা পশ্চিমবঙ্গে আমাদের আদিবাসী এমএলএ এমপিরা মোট 18 জন, তার মধ্যে 2 জন আমাদের আদিবাসী সিট থেকে তারা নমিনেশন হয়নি, তারা জেনারেল কাস্টের থেকে লড়াই করে তারা জয়লাভ করেছেন। সুতরাং আজকে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় আমরা আজকে গণডেপুটেশনের ডাক দিয়েছি। শুধু পুরুলিয়া না, উত্তরবঙ্গেও আমাদের এই ডেপুটেশন চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে ইউনাইটেড ফোরামের গণডেপুটেশনের যে আন্দোলন, আমরা যারা জয়েন্ট কনভেনার আছি আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি। আমি মূলত ঝাড়গ্রামে এসেছি। আমি ইউনাইটেড ফোরামের তরফ থেকে বিভিন্ন যে গণসংগঠন রয়েছেন, প্রায় 46টা গণসংগঠন রয়েছেন, এর মধ্যে যারা কম বেশি এসেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, সকলকেই ইউনাইটেড ফোরামের তরফ থেকে অনেক অনেক অভিনন্দন, নমস্কার, ভালোবাসা জানাচ্ছি। এখন আমাদের এই গণডেপুটেশনটা কিসের জন্য? আপনাদের অনেকের মনে হতে পারে যে বেছে বেছে কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের মানুষকে গণডেপুটেশন আমরা দিচ্ছি কেন? আপনারা এর আগে জানেন 31শে সেপ্টেম্বর 29শে সেপ্টেম্বর রানী রাসমণিতে আমরা সমবেত হয়েছিলাম এবং সেখানে আমরা বেশ কয়েকটা দাবি দেওয়ার ভিত্তিতে জড়ো হয়েছিলাম। লক্ষাধিক মানুষ গোটা কলকাতাকে জাম করে দিয়েছিলেন। সেদিন বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে কথা শুনতে হয়েছিল, এই আদিবাসীরা কি জন্য কলকাতায় এসেছে। আসলে কলকাতার মানুষ সেদিন বুঝতে পারেনি আমাদের মানুষের যে এত খিদে, তারা সেদিন বুঝতে বা উপলব্ধি করতে পারেননি। সেদিন আমরা উপলব্ধি করতে পেরেছিলাম যে আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষরা যেভাবে রয়েছেন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, তাদের যে খিদে রয়েছে সেটা জানানোর জন্যই আমরা রানী রাসমণিতে ডাক দিয়েছিলাম। তারপরে আমরা মাঠে ময়দানে লড়াই করছি, বিভিন্ন জায়গায় স্লোগান করছি, আমাদের অধিকার আমাদের ছিনিয়ে নিতে হবে, আমাদের দাবি দেওয়া আমাদের নিশ্চিত করতে হবে। এরকম দাবি দেওয়ার ভিত্তিতে যখন আমরা লড়াই করছি, তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা আদিবাসী এমএলএরা আছেন তারা পিছন দিকে, অধিবেশনের পিছন দিকে ঘুমোচ্ছেন। ভাবতেও লজ্জা লাগে যে কাছ থেকে আপনি বিলং করছেন, যিনি আমাদের জনপ্রতিনিধি, যাদের ভোটের মাধ্যমে আপনি এসেছেন, সেই এমএলএ এমপি যারা আছেন আমাদের আদিবাসী, তারাও দুটো কারণে আমাদের ইন্টিমেশন নিতে চাইছেন না। আমাদের কাছে খবর এসেছে, আসলে তাদের কাছে কোনো উত্তর নেই। আমরা যে দাবি দেওয়া নিয়ে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছি, তাদের কাছে উত্তর না থাকার জন্য তিনি পালিয়ে বেড়াচ্ছেন। আর এখানে খোদ ঝাড়গ্রামে আপনারা দেখেছেন, যার নাম সবার সামনে মুখে মুখে ঘুরে বেড়ায়, তিনি আমাদের নেত্রী, তিনি হচ্ছেন বীরবাহা। আমি নাম বলতেও আমি দ্বিধাবোধ করছি না এই কারণে, আপনি যাদের প্রতিনিধি করছেন, যাদের জন্য আপনি ওই লাল গাড়ি নিয়ে আপনি ঘুরে বেড়ান, আপনাকে মনে রাখা দরকার সেই মানুষগুলোর খিদে কিন্তু এখনো মেটেনি। তাদের চিন্তা ভাবনা, তাদের দৃষ্টিভঙ্গিকে আপনি যদি সম্মান না দিতে পারেন, তাহলে আগামী দিনের এই সাধারণ মানুষগুলো ভাববে যে আপনি ওই অধিবেশনে যাবেন কি যাবেন না। এরকম একটা দৃষ্টিভঙ্গি দিয়ে আমরা এই গণডেপুটেশনটা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা অনেকেই মনে করতে পারেন এই আদিবাসীরা যদি আমাদের আদিবাসীদের কথা না বলতে পারে, তাহলে ও আদিবাসীরা আমাদের কথা বলবে কেন? কিন্তু আমরা জানি আমাদের আদিবাসী ভাই বোনেরা, আদিবাসী এমএলএ এমপিরা আমাদের কথা না বললেও অনেক আদিবাসী যারা এমএলএ এমপি আছেন,
তারা আমাদের হয়ে কথা বলেন। তাই আমাদের প্রথম টার্গেট ছিল, রানী রাসমণির পরে আমরা ভাবতে শুরু করেছিলাম যে না, আমরা গণ ডেপুটেশন যদি দিতে হয় তাহলে আদিবাসী এমএলএ এমপিদের ঘুমটা আগে জাগ্রত করতে হবে। তারা ঘুমিয়ে পড়েছেন, অধিবেশনের পিছন দিকে ঘুমিয়ে আছেন। সারা বছর ধরে তারা গাড়িতে চড়েছেন, কিন্তু তারা কাজ করেননি। তাই আমাদের ইন্টিমেশন নেওয়ার ক্ষেত্রে তিনি গড়িমসি করছেন। আমরা যে দাবিগুলো বলছি, আমরা বারবার অনুরোধ করেছি আপনারা আমাদের কথাগুলো শুনুন। যদি আপনার মনে হয় এটা নিয়ে আপনার বলার কিছু অধিকার আছে, বলার জন্য আপনার যদি চেষ্টা করেন, তাহলে আপনার সিটটা কেউ নেবে না, আপনাকে চেয়ার থেকে কেউ তাড়িয়ে দেবে না। কিন্তু আপনি আতঙ্কে ভুগছেন, আগের থেকেই ভাবছেন আমি যদি বলি আর দিদি যদি শুনতে পাই তাহলে হয়তো আমার চেয়ারটাই চলে যাবে। আপনি আর কি করবেন? পথহারা শিশুর মতো ঘুরে বেড়াবেন। এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছেন। আপনার লজ্জা করে না? আপনি যখন জনপ্রতিনিধি হিসেবে যখন আপনি আদিবাসীদের প্রেম প্রীতি দেখাতে যান, যখন এক হাত ধরে আরেক হাত ধরে যখন নাচানাচিটা করেন, যখন আপনি প্রেমটা বর্ষণ করার চেষ্টা করেন স্টেজে বিভিন্ন জায়গায়, তখন আপনার মনে হয় না এই আদিবাসীদের আমি ঠকাচ্ছি? যে আদিবাসী ভাই বোনেরা নিজেদের অধিকার লড়াই করার জন্য চেষ্টা করতে, সেই অধিকারকে আপনি বঞ্চিত করার চেষ্টা করছেন। এটা কিন্তু আপনার ভাবা দরকার আছে। আমরা যে আন্দোলনগুলো করার চেষ্টা করেছি আপনারা জানেন, এরই মধ্যে ফেক সার্টিফিকেট নিয়ে একটা ইংরেজি শব্দ বার বাংলা হচ্ছে ভুয়ো সার্টিফিকেট। এই ভুয়ো সার্টিফিকেটটা কি? এই ভুয়ো সার্টিফিকেট হচ্ছে আপনার জাতিগত শংসাপত্র। এই জাতিগত শংসাপত্রটা কি? আপনার যে কোনো কাজে যে কোনো জাতির পরিচয় হিসেবে আপনি শংসাপত্র পান, এবং সেখান থেকে সুযোগ সুবিধা আপনার গভর্নমেন্টের আছে। ভারত সরকারের 7.5% আছে, পশ্চিমবঙ্গ সরকারের 6% আছে। এই বিভিন্ন চাকরির ক্ষেত্রে হোক, বিভিন্ন জমি জমার ক্ষেত্রে হয়, আপনার শংসাপত্রটা ভেরি ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ। কিন্তু এমন অবস্থা আজকের দিনে 2 বছর 3 বছর আগের থেকে আমরা লড়াই করে বলার চেষ্টা করেছি যে বাজারে ভুয়ো সার্টিফিকেট ঘুরে বেড়াচ্ছে। আমরা কার কাছে যাইনি, রাষ্ট্রপতির থেকে আরম্ভ করে BCW থেকে আরম্ভ করে আদিবাসী ভবন, আমরা ন্যাশনাল কমিশনের কাছে বারে বারে দরবার করেছি এবং নেতা মন্ত্রীদের কাছেও বলার চেষ্টা করেছি। কোনো নেতা মন্ত্রীরা বলে থাকেন ফেক বলে তো কিছু নেই। সেদিন আমরা শপথ গ্রহণ করেছিলাম যে বাজারে যে ফেক সার্টিফিকেটগুলো ঘুরে বেড়াচ্ছে সেদিন আমরা একদিন প্রমাণ করে দেব। আজকে আমার প্রমাণ করতে আমাদের করার দরকার হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে গিয়ে বললেন না, বাজারে ফেক সার্টিফিকেট অনেক আছে। কথাই হয়েছে দুয়ারে সরকারের মধ্য দিয়ে ফেক সার্টিফিকেট বেরোচ্ছে। তাই আমাদের যে 6% যেখানে 6টা পাওয়ার কথা, সেখানে ও আদিবাসীরা, কেউ চৌধুরী, কেউ বিশ্বাস, আপনারা বাপের কালে শুনেছেন কোন তানিয়া পারভিন বলে কোন ও আদিবাসী, সে এসটি হতে পারে, কোন মজুমদার এসটি হতে পারে। আপনার ভাবতে অবাক লাগবে। তাহলে আপনি যে এসটি হিসেবে যে পরিচয় দেন, মজুমদার যদি এসটি হয়ে যায় আর পারভিন সুলতানা যদি এসটি হয়ে যায়, তাহলে আপনি সবাইকে এসটি করে দিন। আমাদের এসটির দরকার নেই, সবাইকে এসটি করে দিন। এইরকম লড়াই যখন আমরা করার চেষ্টা করেছি, তারপর আজকে বাধ্য হয়ে হাইকোর্ট যখন 2 থাপ্পড় দিয়েছে, রাজ্য সরকারকে বলার চেষ্টা করেছেন যে একটি পচা আপেল যদি আপনার রাজ্যে জন্মায়, যে একটা পচা আপেল যদি থাকে, তার দায় কিন্তু রাজ্য সরকারের। আর যারা এসডিওরা, যারা সার্টিফিকেট বিলি করছেন, যারা সার্টিফিকেট ইস্যুইং অথরিটি, তাদেরকে বলেছে কি হাইকোর্ট বলেছে তার দায় আপনাকে নিতে হবে। আপনি যদি কোনো ক্রমে ভুল করেন, তার দায় আপনার উপরে বর্তাবে এবং প্রয়োজন হলে বিভাগীয় তদন্ত হবে। এরপরে চিন্তা করতে শুরু করেছে। পরের দিন আপনারা অবাক হয়েছে, পরের দিন চিফ সেক্রেটারি, পশ্চিমবঙ্গ সরকারের চিফ সেক্রেটারি সব ডিআইকে ডিএমকে চিঠি দিয়ে জানাচ্ছে যে যতগুলো ফেক সার্টিফিকেট আপনাদের মনে হচ্ছে যারা কাস্টের সঙ্গে মিলছে না, আপনি ভাবতে পারেন মজুমদার লিখছে সান্তাল, সব কাজ সান্তাল,
আরে আপনি যে সাঁওতাল আছেন, আপনার সঙ্গে তার কোনো ক্রাইটেরিয়াই মেলে না, কোনো বৈশিষ্ট্যই মেলে না, তারপরে সে সাঁওতাল লিখে সার্টিফিকেট নিয়ে যায়। কিছুদিন আগে আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন, কিছুদিন আগে এসসি সার্টিফিকেট বের করেছেন, আর বতর বুঝে দুয়ারে সরকারে এসটি সার্টিফিকেট নিয়ে নিয়েছেন। আমরা সরকারকে বলতে চাই, আপনি যখন মুখের মুখে স্বীকার করেছেন, যতগুলো সার্টিফিকেট হয়েছে সবগুলো আপনি ভেরিফিকেশন করুন এবং যথাযথ ব্যবস্থা করুন। এটা যেমন আমাদের প্রথম দাবি ছিল। আজকে হাইকোর্ট যখন থাপ্পড় দিয়েছে, যখন মুখ্যমন্ত্রী নিজে স্বীকার করছেন, তখন তড়বড় শুরু হয়ে গেছে। এসটিওরা বলছেন না 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 না, তোমাদের সার্টিফিকেট আমি ইস্যু করব না। ঠিক এই সময়ে এই আন্দোলন যখন আমাদের দুর্বার গতিতে চলছে, ঠিক সেই সময়ে মাহাতো কুর্মী সম্প্রদায়ের মানুষরা তারাও বলছে এসটি হব আমরা। ভাবতে পারেন, আমরা তো বলি না আপনারা এসটি হন না, অসুবিধা কোথায়? কিন্তু আপনি একটা জায়গায় ভুলে যাচ্ছেন, লুকুর কমিটি বলে একটা কমিটি তৈরি হয়েছে 1965। সেই লুকুর কমিটি অনুযায়ী ঝাড়খণ্ডের সরকার যখন কুর্মী মাহাতোকে এসটি হওয়ার জন্য সুপারিশ পাঠিয়েছিলেন 2004 সালে, সেদিন তাদের ফেরত এসেছিল। ভারত সরকার থেকে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছিল লুকুর কমিটি অনুযায়ী আপনাদের মিলছে না। উড়িষ্যা সরকার 2014 সালে যখন পাঠানো হলো, সেখানেও রিজেক্ট হয়ে গেল। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বললেন 2017 সালে, বলো তোমাদের আমি এসটি করে দিচ্ছি, তোমাদের সুপারিশ আমি পাঠিয়ে দিচ্ছি। সেখানেও পাঠিয়ে দেওয়া হলো। আমরা সেদিন প্রতিবাদ করিনি। কেন প্রতিবাদ করিনি? আমরা মনে করি মজুমদার যদি মনে করেন যে এসটি হবে, আপনি এসটি হতে পারেন, আমাদের কোনো আপত্তি নেই। ব্যানার্জি যদি বলে যে এসটি হবে, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনাকে লুকুর কমিটির গাইডলাইন মানতে হবে। তাহলে লুকুর কমিটির গাইডলাইন অনুযায়ী আপনি এসটি হতে পারছেন না। তারপরও কি করলেন? হাইকোর্টে কেস করে দিলেন। 5 জুন 2023 সেখানে কোর্ট বলে দিল যে না, এসটি করার ক্ষেত্রে আমাদের কোনো ভূমিকা নেই। সেদিন ডিসমিস হয়ে গেল। তারপরে কি হচ্ছে? কুর্মী মাহাতোরা বুঝতে পেরেছেন আমি আর এসটি হতে পারবো না। অতএব সিআরআই যে রিপোর্ট আছে তাকে পরিবর্তন করতে হবে। দফায় দফায় আন্দোলন করার চেষ্টা করেছেন, আমরা এরপরে প্রতিবাদ করতে শুরু করেছি। আমরা বলেছি যে কোনো আদিবাসী হতে পারে, যে কোনো তপশিলি উপজাতি হতে পারে, কিন্তু জোর করে কোনো আদিবাসীরা আদিবাসী হতে চাইলে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, আমরা বলার চেষ্টা করেছিলাম সেদিন। তাহলে এরকমই আমাদের পরপর দুটো দাবি নিয়ে আমরা সংগ্রাম সংগঠিত করছি। তারপর 3 নম্বর কি আছে? ইউসিসি বিল, ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোড মানে কি? আপনার একই ছাঁচে এক তলায় সবাইকে একসঙ্গে গা ভাসিয়ে দেওয়া। হিন্দু ম্যারেজ অ্যাক্ট আছে, যে হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আপনার বিবাহ রীতি চলবে। কেন? আদিবাসীরা তো হিন্দু না। তাহলে আমরা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আমরা কেন রেজিস্ট্রেশন করব? সেই জন্য আমরা সেখানে প্রতিবাদ করেছিলাম। আমরা মনে করি আমাদের একটা কাস্টমারি ল আছে, আমাদের নিজেদের মতো করে আমাদের একটা আইন আছে। সেই আইন যদি রাখতে হয় তাহলে ইউসিসি কে বাতিল করতে হবে। এই দাবি আমরা দিয়েছি এবং এই দাবি আমরা উত্থাপন করেছি বিভিন্ন জায়গায়। আজকে গোটা পশ্চিমবঙ্গে দুর্বার গতিতে এই আন্দোলনগুলো চলছে এবং বিভিন্ন জায়গায় এই দাবি নিয়ে আমরা এমএলএ এমপিদের কাছে আমরা যাচ্ছি। আমরা এছাড়াও কি বলেছি? আমরা বলেছি জঙ্গলমহল এরিয়াতে 5th শিডিউলের অন্তর্ভুক্ত করতে হবে। পেশা যে অ্যাক্ট আইন আছে, যে 2006 সালে যে গ্রাম সভা আছে, বনাধিকার আইন আছে, সেই বনাধিকারের যে গ্রাম সভাকে গুরুত্ব দেওয়ার কথা বলা আছে, সেটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। 2023 সালে বন সংরক্ষণ একটা আইন নিয়ে চলে আসলেন। কেন? অযোধ্যাকে ধ্বংস করতে পারছেন না বলে? কেন? আপনি দেউচা পাচামিকে অধিকার করতে পারছেন না বলে? না, আমরা সেদিন মেনে নেব না, আমরা বলেছি। আপনারা ভাবতে অবাক লাগবে, দেউচা পাচামিতে আমরা কিছুদিন আগে পরিদর্শনে গিয়েছিলাম। সেখানকার মানুষগুলো যারা গ্রাম সভার অধিবাসী, তারা বলছে আমরা এখানে চাই না, খোলা মুখ আমরা চাই না। সেখানে যা ইম্প্যাক্ট আছে, সেখানকার 1 জন করে চাকরি, আপনার 3টে ভাই,
আপনারা 3 জন আছেন, একজনকে চাকরি দিচ্ছেন, 2 জনকে বসিয়ে দিচ্ছেন। আর কাদের নিচ্ছে জমি? এই জমি নিচ্ছে আপনার 10 কাঠা থাকতে পারে, 20 কাঠা থাকতে পারে। আমি কিন্তু 20 কাঠা নেব না, 10 কাঠা দিয়েই আপনাকে নিতে হবে। ভাবতে পারেন তাহলে বাদ বাকি জমিটা কি হবে? হ্যাঁ, জমি তাদেরই হবে, ওখানে পাট্টা দেওয়া হবে তাদেরই। এক হাতে আপনি নেন জমিটা আর এক হাতে আমাদের দিয়ে দিন, তবে আপনি পাট্টা পাবেন, নালে পাট্টা পাবেন না। এইরকম একটা অরাজকতা চলছে, এইরকম একটা সাধারণ মানুষকে ভুলিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে, এবং বড় বড় চক্রান্ত এখানে ভিতরে ঢুকে আছে। ওপরের দুনিয়ার যেগুলো লোক আছে তারা দেখবেন অযোধ্যাতে চলে গেছে, তারা বলছে জমি নিয়ে নেব। আর জমি নিতে কি অসুবিধা? আদিবাসীদের জমি আমার এসটি সার্টিফিকেট বানিয়ে দাও। এরকম একটা পরিস্থিতির উপর দাঁড়িয়ে যখন আমরা আন্দোলন করছি, তখন কিন্তু আমাদের নামে বিভিন্ন মানুষের নামে কেস দেওয়া হচ্ছে। এছাড়া আমাদের বলেছি যে সাঁওতাল মিডিয়ামে আমাদের স্কুল চলছে, সেই সাঁওতাল মিডিয়ামগুলো কিভাবে চলছে আপনারা সবাই জানেন। কোনোটা বই নেই, কোনোটা পরিকাঠামো নেই, কোনোখানে মাস্টার নেই, কোনো জায়গায় টিচার নেই, কিন্তু গড় করে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আমাদের অলচিকির মাধ্যমে আমাদের পড়াশোনা করছে। হয় নাকি? বাংলা ভাষায় যদি একটা বই না পান, ইংরেজি ভাষায় ইংলিশ মিডিয়ামে যদি একটা বই না পান, আপনি চিৎকার করতে শুরু করবেন। কিন্তু আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষ সহজে কোনো কিছু বলতে পারে না, অনেক চিন্তা করেও কিছু বলে না। তাই আমরা বলছি, আমরা কোটি কয়েক কিছু মানুষ যারা এখনো জেগে ঘুমোচ্ছেন, তারা আপনারা আসুন এবং লড়াইয়ে সামিল হন, কারণ আমাদের আদিবাসী মানুষদের বাঁচাতে হবে। আর সবচেয়ে বড় কষ্ট কোথায় জানেন তো? ছোট্ট ছোট্ট যখন ছেলে মেয়েরা, আপনার আছে আমার আছে, সেই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা এখন 2 বছর ধরে করোনাতে হোস্টেলগুলো উঠিয়ে দেওয়া হয়েছে। কোন রাজ্যে বাস করছি কি জানে ভগবান জানে, নেই রাজ্যের বাসিন্দা সব হোস্টেলগুলো তুলে দিয়েছে। কেন? টাকা আসছে না। পুরুলিয়াতে একটা ঘটনা আপনাদের বলি, বারবার সেখানে ডেপুটেশন আমরা গেছি, সেখানে আমরা বলার চেষ্টা করেছি যে হোস্টেলগুলো অন্তত যে ছেলে মেয়েগুলো হোস্টেল পাচ্ছে না তাদেরকে আমরা হোস্টেলে রাখুন, তারা পড়াশোনা করতে পারছে না। একটা ছেলের বাড়ি হচ্ছে পুরুলিয়া, হোস্টেল আছে বান্দোয়ানে। আপনি ভাবতে পারেন পুরুলিয়া থেকে বান্দোয়ানটা সে যাবে কি করে? তাহলে এটা বুঝতে পারছেন না। কিন্তু আমাদের নেতা মন্ত্রীরা জেগে ঘুমোচ্ছেন, তারা বলছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ। হ্যাঁ, আমিও স্বীকার করি মানবিক মুখ। তাহলে আপনার মানবিক মুখটা কোথায় গেল? এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো যখন ছেড়ে দিচ্ছে পড়াশোনা, আপনার বাড়ির তো ছেলে মেয়েরা পড়াশোনা করছে, আপনি তো প্রয়োজন হলে টাকা দিয়ে পড়াচ্ছেন, কিন্তু এই আদিবাসী ভাই বোনেরা শুধুমাত্র একটা হোস্টেলের অপেক্ষায় আছে। তাহলে সেদিন আপনি দেখবেন না? এইরকম বেশ কয়েকটা কথা নিয়ে, এই কয়েকটা বিষয় দাবি নিয়ে আমরা আমাদের আদিবাসী এমএলএদের কাছে যাচ্ছি, এবং সেই এমএলএ এমপিরা আবার আমাদেরকে দেখে ওই পিছন দরজা দিয়ে পালিয়ে যাচ্ছেন। ভাবতে পারেন? আমরা বলেছি আপনি শুনুন আমাদের কথাটা, আপনি কাজ করুন না করুন অনেক পরের ব্যাপার, কিন্তু আপনার শুনতেও খারাপ লাগছে। 2টো এমএলএ, একজন হচ্ছে সন্ধ্যা রানী, আমাদের কাছে খবর এসেছে পুরুলিয়া থেকে, তিনি ইন্টিমেশন নেননি, আর এখানে হচ্ছে বীরবাহা। মানে বুঝতে পারছেন? তাহলে আপনাদের সিঁড়িতে তৈরি করা জমিতে হেঁটে হেঁটে উপরে উঠছেন, আর তিনি এখন এই সিঁড়িটাকেই ভুলে গেছেন। তাই আমাদের প্রতিবাদ ইউনাইটেড ফোরাম থেকে আমরা বলতে চাই, আগামী দিন এমন পদক্ষেপ আমরা গ্রহণ করব, সেদিন যদি আমাদের বুকের উপর দিয়ে গাড়ি চলে যায় তবু আমরা পিছু পা হব না। সেদিন কিন্তু আপনাকে ভাবতে হবে এই আদিবাসীদের জন্য আপনাকে লড়াই করতে হবে। যদি আপনার মনে হয় আর যদি আপনার ক্ষমতা থেকে বুলডোজার চালিয়ে আমাদেরকে গুড়িয়ে দেন, আমাদের রক্তবিন্দু শেষ পর্যন্ত কথা বলবে যে আগামী দিনে এই ইউনাইটেড ফোরামের তরফ থেকে যা যা কর্মসূচি হবে সবই আমরা গ্রহণ করব। প্রয়োজন হলে আগামী দিন এই সাধারণ মানুষগুলোকে আপনাকে টেনে হিচড়ে ওখান থেকে নিয়ে নিচে নামিয়ে দেবে। সুতরাং আমরা যে দাবি নিয়ে আমরা যেভাবে লড়াই করছি, আপনারা যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আগামী দিনে আরো দুর্বার গতিতে যেভাবে আন্দোলনটা হবে, কতিপয় মানুষের আগুনের স্ফুলিঙ্গ একদিন গোটা পশ্চিমবঙ্গে জ্বলবে, এটা আপনাদের মনে রাখা দরকার। সুতরাং আগামী দিন
আরো প্রস্তুত থাকুন, আরো কঠিন লড়াই, যে লড়াইয়ের মধ্য দিয়ে নিজের পেটের জন্য, নিজের অস্তিত্বের জন্য, নিজের জাতির জন্য লড়াই করতে হবে। আমি আশা রাখবো যে আগামী দিন আপনারা আমাদের সঙ্গে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এইভাবে সহযোগিতার হাত বাড়াবেন। এইটুকু কথা বলে সকলকে অনেক অনেক অভিনন্দন, নমস্কার, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। নমস্কার।